জিয়াউর রহমানের আজকে যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে এসেছেন হোসেন আহমেদ শামীম, মোশাররফ হোসেন খান, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ শহীদ। আমরা আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাই। মাদারীপুর জেলা জিয়া পরিষদের সংগ্রামী সভাপতি জনাব আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে যারা এসেছেন তাদেরকে আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনব জিয়া পরিষদ বেসরকারি ব্যাংক কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র, জনাব গোবিন্দ চন্দ্র। সম্মানিত উপস্থিতি, সোনালী ব্যাংক থেকে আমাদের আজকের অনুষ্ঠানে যোগদান করেছেন সোনালী ব্যাংকের জিএম জনাব শওকত জামান। আমি জনাব শওকত জামানকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে আজকের আলোচনা সভা সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন যাদের জিয়া সম্পর্কে অনেক মূল্যবান বক্তব্য আমরা মনোযোগ দিয়ে শুনবো। আমি জিয়া সম্পর্কে দু চারটি কথা বলবো। বন্ধুগণ, বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন আজকের নয়, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনা, গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশের একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও সমতাভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছিলেন। বন্ধুরা আমার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি উন্নয়নশীল রাষ্ট্র গঠন করার জন্য 19 দফা প্রণয়ন করেছিলেন। বন্ধুরা আমার, হুমায়ুন আহমেদ তার দেয়াল নামক একটি উপন্যাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, ধন্যবাদ সবাইকে। এবার আমি বক্তব্য শেষ করছি। সম্মানিত উপস্থিতি, একটা প্রতিষ্ঠান থেকে সভাপতি সাধারণ সম্পাদকের নামের বেশি বলা সম্ভব হয় না। একবার বলা হয়েছে বেসরকারি ব্যাংক সাধারণ সম্পাদক গোবিন্দ কুণ্ড, হান্নান মিয়া, আবু হানিফ তাদের নেতৃত্বে এসেছেন। আমরা তাদেরকে করতালির মাধ্যমে এর আগে একবার স্বাগত জানিয়েছি, আরেকবার স্বাগত জানিয়েছি। গাজীপুর মহানগর জিয়া পরিষদের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে অনেকে এসেছেন। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি চলে আসার পরে বক্তব্য প্রলম্বিত করা যাবে না। আমরা তাই যে সমস্ত বক্তারা বক্তব্য রাখছেন শুধু সভাপতিকে অ্যাড্রেস করে আপনারা দুই কথার মধ্যে 1 মিনিট সর্বোচ্চ সময় থাকবে, শেষ করে দিবে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিডিবিএল ব্যাংকের কাজী আবুল বাশারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,
এবং বিভিন্ন ব্যাংক এবং প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুধু একটি কথা বলবো, আউনের ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর গণ অভ্যুত্থান, স্বাধীনতা আন্দোলন, ৭২-৭১-এর মুক্তিযুদ্ধ সহ যেভাবে এই দেশের বাঙালি ছাত্র সমাজ জনতা নির্দয়ভাবে ২৫শে মার্চ কারো রাত্রিতে যখন দিশাহারা হয়েছিল, সেই তেমনি কারো রাত্রিতে সেই ২৬শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট ব্যাপারে কেন্দ্র থেকে ঘোষণা করেছিলেন, আমি মেজর জিয়া বলছি, আমি রিভোল্ট করছি এদেশের দিশাহারা মানুষদেরকে মুক্তিযুদ্ধের মধ্যে এক স্বাধিকার তথা স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে ঝুঁকিয়ে পড়ার জন্য। ঠিক তেমনিভাবে আরেকবার ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জিয়া পরিষদ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত নেতৃবৃন্দ, যত সংগঠন আছে, তারা যখন বিভিন্ন শেখ হাসিনার স্বৈরাচারী আন্দোলনের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, সেই সংগ্রামের মধ্য দিয়ে যখন ছাত্র জনতা একত্রিত হয়ে তাদেরকে উৎখাত করে এই দেশ থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল, সেই সংগঠনের নেতৃবৃন্দর একমাত্র অধিকার এবং মাস্টার মাইন্ড ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একমাত্র উৎসর্গী আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব তারেক রহমান মাস্টার মাইন্ড হিসেবে এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব সেই সমস্ত নেতৃবৃন্দকে আমি আমার উদাত্ত আহ্বান করে আগামী দিনে দেশ নির্মাণের জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বারডেম জিয়া পরিষদের নেতৃবৃন্দ, যারা মুফতি এবং জামিনের নেতৃত্বে, আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। উপস্থিত হয়েছেন জিয়া পরিষদ ঢাকা মহানগরীর সংগ্রামী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব কে.এস. হাসান রতন, আমরা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনবো অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ। Some are born great, some achieve greatness, some have greatness thrust upon them. আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আজকে আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চভূষ্ট অতিথিবৃন্দ, ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সব আর্থিক খাতে সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে জানাই অগ্রণী ব্যাংক পিএলসি, জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি শুধু একটি বিষয় বলবো, আজকের প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাসঙ্গিক কিনা। প্রিয় ভাইরা, আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক দুটো বিষয় দাঁড়িয়ে রয়েছে। একটি হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড শিল্প, আরেকটি হচ্ছে রেমিটেন্স। এই দুটি বিষয় শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। আজকে যখন ২৮ লক্ষ কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে, ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করার ঘটনা ঘটেছে, সেই সময় অবশ্যই শহীদ জিয়া প্রাসঙ্গিক সততা, নিষ্ঠা এবং কর্মদক্ষতা দিয়ে যিনি বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রের দিশা দিয়েছিলেন, যিনি বাংলাদেশকে আধুনিকতার দিকে টেনে এনেছিলেন, যিনি উন্নয়নের রূপকার হিসেবে পরিগণিত হয়েছিলেন। ভাইরা আমার, আমি একটি ছোট্ট ঘটনা দিয়ে আমি শেষ করব। আমি অগ্রণী ব্যাংকের একটি শাখা আছে শহীদ জিয়ার গ্রামে, বাগবাড়িতে, সেই গ্রামের ব্যবস্থাপক হিসেবে আমি দায়িত্ব পালন করেছিলাম। সেখানে বিএনপির বিভিন্ন মুরব্বীরা আমার কাছে বসতেন, সাবেক যারা ছিলেন সিনিয়র নেতৃবৃন্দ, তারা এসে বসতেন।
তো তাদেরকে আমি জিজ্ঞেস করলাম বাগবাড়ির অবস্থা এইরকম কেন এবং ভাঙাচোরা কেন, এখানে কেমন প্রতিষ্ঠান গড়ে ওঠেনি কেন, কারণ কি? যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গ্রাম, যেখানে বেগম খালেদা জিয়ার গ্রাম, যেটা আমাদের তারুণ্যের তারেক রহমানের গ্রাম, তার অবস্থা এমন কেন? তারা বলেছিলেন তারা শহীদ জিয়ার সাথে দেখা করেছিলেন সার্কিট হাউসে বগুড়ায়। সেখানে তাদের নিয়ে তিনি ডিনার করেছিলেন। ডিনারের আইটেম ছিল মাত্র 2টি, একটি মাছ, আলু ভর্তা এবং ডাল। শহীদ জিয়া তাদের কথা শোনার ডিনারে তাদের কথা শুনেছিলেন, তাদেরকে বলেছিলেন কি নিয়ে এসেছেন আপনার দাবি বলেন। তো তারা দাবিগুলো উপস্থাপন করেছিলেন। সেখানে একটা থানা করে দিতে হবে, একটি হাসপাতাল লাগবে, একটি কলেজ, একটি হাই স্কুল সরকারি করে দিতে হবে, ইত্যাদি বিভিন্ন ধরনের রাস্তাঘাট পাকা করে দিতে হবে। উনি বলেছিলেন, শোনার পরে বলেছিলেন আপনারা আমার অনেক উপকার করবেন, কারণ আমি জানলাম যে একটি গ্রামে কি প্রয়োজন। তো বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে এই সুবিধাগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ যেদিন ৬৮,০০০ গ্রামে এই সুবিধাগুলো যাবে, সেদিন বাগবাড়িতে এই সুবিধা আসবে। তিনি বাংলাদেশকে ওন করতেন, তিনি কোন গ্রাম তিনি অঞ্চলকে ওন করতেন না। এবং আরেকটি বিষয়, তাদের ডিনারের যে বিষয়, ডিনারের বিলটি তিনি তার কাছ থেকে নিয়ে নিতে বলেছিলেন, যে তারা যে তার ব্যক্তিগত প্রফিট থেকে সেই ডিনারের বিল তিনি পরিশোধ করেছিলেন। তো ভাইয়েরা, শহীদ জিয়ার সততা সব নিঃসন্দেহে প্রমাণিত। আমাদের বৃহত্তর মানুষও তাকে স্বীকৃতি দিয়েছেন। আগামী দিনে শহীদ জিয়ার এই আদর্শকে ধারণ করতে হবে, আমাদের শহীদ জিয়াকে ধারণ করে সামনের দিনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বর্তমান তারুণ্যের অলঙ্কার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিয়া পরিষদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সংগ্রামী জননেতা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আমরা দলের মাধ্যমে তাকে স্বাগত জানাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্র নেতা ডাকসুর জিএস, সংগ্রামী জননেতা জনাব খায়রুল কবির খোকন। আমরা দলের মাধ্যমে তাকে স্বাগত জানাই। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে এসে উপস্থিত রয়েছেন গাজীপুর জেলা জিয়া পরিষদের সংগ্রামী সভাপতি ইয়াকুবের নেতৃত্বে গাজীপুর থেকে আগত সংগ্রামী নেতৃবৃন্দ। উপস্থিত রয়েছেন জিয়া পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব গিয়াসউদ্দিন সহ আরো অনেকে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাহমুদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথিবৃন্দ, জেলা পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব, মঞ্চ উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট জিয়া পরিষদ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি শুধু একটি কথা বলতে চাই, শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান উনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সেই সাথে আধুনিক বাংলাদেশের রূপকার। উনি প্রথম আজকে যে প্রবাসীরা আমাদেরকে রেমিটেন্স দিচ্ছে, সেই প্রবাসীদের রেমিটেন্সের দ্বার খুলেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান। ব্যাংকিং খাতের সংস্কার তার হাত ধরে এসেছিল। আজকে ব্যাংকিং খাতে যে দুর্নীতির ভয়াবহ চিত্র গত 16 বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার সৃষ্টি করেছে, তা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে তার আদর্শ অনুসরণ করতে হবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, জিয়া পরিষদ জিন্দাবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অতি সংক্ষেপে গাজীপুর জেলা জিয়া পরিষদের সংগ্রামী সভাপতি জনাব ইয়াকুব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীরত্তমের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে মহান মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভায়
সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে গাজীপুর জেলা জিয়া পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু একটি কথাই বলবো, ক্ষণজন্মা মহা রাষ্ট্রনায়ক জিয়া রহমানের কথা বলে শেষ করা যাবে না। আমি শুধু এইটুকু বলবো, 19 দফাকে লালন করে ঢুকে লালন করে জিয়া পরিষদের সাথে থেকে আপনাদেরকে নিয়ে সারা জীবন যেন এই দলের কাজকর্ম করে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে, সেই কথা বলে আমার কথা শেষ করলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইয়াকুবকে। আমাদের মাঝে ইতিমধ্যে এসেছেন অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার এবং মোস্তাফিজের নেতৃত্বে আমাদের মাঝে উপস্থিত আছেন জিয়া পরিষদের সহ-অর্থ বিষয়ক সম্পাদক জনাব আগা আজিজুল ইসলাম চৌধুরী। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনবো অতি সংক্ষেপে গাজীপুর জেলা জিয়া পরিষদ, গাজীপুর মহানগর জিয়া পরিষদের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। অ্যাডভোকেট সাইফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, যার জন্ম না হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হতো না, যার জন্ম না হলে এই বাংলাদেশ আমরা স্বাধীনতা পেতাম, যার জন্ম না হলে বাংলাদেশের আধুনিক রাষ্ট্র হতো না, যার জন্ম না হলে বাংলাদেশ মিডল ইস্ট সহ বিশ্বে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। আপনারা জানেন, যার কারণে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে এদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র করতে চেয়েছে। তারা এই ধারাবাহিকতায় বাংলাদেশে এই ফেসিবাদ কায়েম হয়েছিল। খুনি শেখ হাসিনা আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা ফসল। আমরা এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফেসিবাদকে পতন করতে পেরেছি। এখন আমাদেরকে সামনে বাংলাদেশের উন্নয়নের পথ নিতে হবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এই গণতন্ত্রের জন্য অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে বাকি সংস্কার করতে হবে। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যকে শেষ করি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তরুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। শেরেবাংলা নগর থানা সভাপতি কৃষিবিদ মাহমুদুল আলম, সাধারণ সম্পাদক সৈয়দ শফিউল আলম, আপনাদেরকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে। এর পর্যায়ে বক্তব্য শুনব জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ জনাব রবিউল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক জনাব রবিউল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 89তম জন্মদিন উপলক্ষে আজকের আলোচনা সভায় সম্মানিত সভাপতি এবং আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল এবং আসবেন উনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন মোহাম্মদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ভাই। আরো বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন যুব নেতা বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা সাবেক যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই সহ জিয়া পরিষদের সকল স্তরের নেতৃবৃন্দ। আমি আমার সংগ্রামে অভিনন্দন জানাই। আমি সেই দিন মনে গেছিলাম যেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1971 সালে যখন দিশাহারা, এই জাতি যখন দিশাহারা, সেই সময় তিনি বাংলাদেশের চট্টগ্রাম কালুয়াঘাট বেড়ার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করে তিনি আবার
তাকে সিটাইরিতের মাধ্যমে এই দেশে তিনি আমার জনপ্রিয়তা অধিষ্ঠ করে প্রেরিত হয়। তাই বেশি কথা বলতে চাই না। এখানে বক্তব্যের মতো অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে। আমি একটি কথা বলবো, সেটি হচ্ছে জিয়া রহমানের দ্বারা মৌলভী কামালউদ্দিন সে যখন জিয়া রহমান জন্মগ্রহণ করেছিলেন তখন তাকে কমল বলেছিল, কমল মানে পদ্ম, তিনি বলেছিল পদ্ম, এই পদ্ম একদিন ভারতবর্ষে আলোকিত করবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ বাংলাদেশ, শহীদ জিয়াউর রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমি সম্মানিত বক্তব্য দেওয়ার জন্য অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি। শুধুমাত্র সংক্ষেপে আপনারা সম্বোধন করে 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, দিনাজপুর ওমেন চেম্বার অফ কমার্স সভাপতি শাহনাজ বেগম রোজি, রিফাত নূর রাত্রি, ফাহমিদ আসুমা, যারা আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জিয়া পরিষদ কেন্দ্রীয় সহকারী মহাসচিব বিষ্ণু ব্যবসায়ী জনাব নাজমুল হক। জনাব নাজমুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত সভাপতি মহোদয় এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত জিয়ার সৈনিকেরা, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া রহমান একজন ক্ষমতাধর পুরুষ ছিলেন। উনি বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন। উনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। তার কর্মময় জীবনের উপর আলোচনা করলে অনেক সময় লেগে যাবে। আমি শুধু একটি কথা বলতে চাই যে আমরা যারা জিয়ার আদর্শকে বুকে লালন করি তারা যেন আমরা জিয়ার আদর্শকে লালন করে বাংলাদেশে জাতীয়তাবাদের শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে যাব। আরেকটি বিষয় আমি আলোকপাত করতে চাই যে গত ফ্যাসিস্ট আমরা শুনেছেন সরকারের আমলে যথেষ্ট ইতিহাস বিকৃতি ঘটেছিল এবং এই ইতিহাস বিকৃতিতে আমাদের মহান মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া রহমানের নামটি মুছে ফেলা হয়েছিল পাঠ্য বই থেকে। আমি শুধু একটি দাবি জানাবো আমাদের অতিথিবৃন্দের কাছে, আপনি একটি জোরালো দাবি অনুসরণ করবো যে পাঠ্য বইয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কর্মজীবনের উপর একটি চাপটা যাতে এই প্রাথমিক শিক্ষাতে এবং মাধ্যমিক শিক্ষাতে সংগ্রহ করা যায় সে লক্ষ্যে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে আমাদের আগামী প্রজন্ম আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্পর্কে কিছু জানতে পারে। সেই দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি এবং আমরা যাতে যে আদর্শকে লালন করে আগামীকে পথ ধরি সেই আশা ব্যক্ত করে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, জিয়া পরিষদ জিন্দাবাদ। একটি কথা বলে শেষ করবো, জিয়া আমাদের অহংকার, জিয়া আমাদের চেতনা, সারা বাংলার দানি শেষে জিয়া তুমি আসো মিশে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ নাজমুল ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জিয়া পরিষদের সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব শহীদুল হক শহীদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া পরিষদ কেন্দ্র কমিটি কর্তৃক আয়োজিত স্বাধীনতার ঘোষক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি হিসাবে আছেন শ্রদ্ধেয় আলোক ভাই, শ্রদ্ধেয় খোকন ভাই সহ মঞ্চে উপবিষ্ট
সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার সংগ্রামী সাথী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, জিয়াউর রহমান সাহেবের আলোচনা শেষ করার মতো আমাদের ক্ষমতা নেই এই অল্প সময়। আমি শুধু বলবো, যে বাবা মার সব ঘরে এই সন্তান জন্মগ্রহণ করেছিলেন, সেই ঘরে যেমন আলোচনা করেছিলেন, ঠিক সেই রকম এই নেতার জন্ম না হলে এদেশে আমরা স্বাধীনতার মুখ দেখতে পারবো না। তাই আজ সেই বাবা মার রোহের মাত্রা কামনা করে কামনা করছি। বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট কি অবস্থায় আমরা আছি। আমরা 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু 2024 সালকে ওপরে স্বাধীনতা অর্জন করেছি। বন্ধুরা, গণঅভ্যুত্থানের স্বাধীনতা এক কথা নয়। আপনারা স্বাধীনতা কাকে বলে বোঝার চেষ্টা করুন। বন্ধুরা, বলতে চাচ্ছি যে যারা আজকে ক্ষমতায় বসে, যাদেরকে আজকে একটা দেশের সুষ্ঠু নির্বাচনের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা শুধু বলে সংস্কার সংস্কার। আপনারা কি সংস্কার করবেন? তো কি সংস্কার করবেন তার একটা ব্যাখ্যা দেন। আমরা চাচ্ছি দেশের মানুষের জন্য কল্যাণে কাজ করার জন্য। আমরা এই বিএনপি সরকার, বিএনপি যখন সরকার ছিল তখন জনগণের পক্ষে কাজ করেছিল, এটা আপনাদের সকলেই জানা। আমরা ক্ষমতা আসার জন্য রাজনীতি করে নয়, বিএনপি রাজনীতি করেছে মানুষের গণতন্ত্র অধিকার ফিরিয়ে আনার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার। বন্ধুরা, তাই বলছি, আগামী দিনে আন্দোলন সংগ্রামে যদি আগামী বিএনপি ঢাকাশে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিদায় করার পরে যদি আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন না আসে, তার জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা আমি জানতে চাই। আপনারা কি প্রস্তুত আছেন? এই প্রস্তুতি থাকেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিয়া পরিষদ জিন্দাবাদ। আজকে এই মঞ্চের থেকে আমি জিয়াউর রহমান সাহেবের মাত্রা কামনা করছি এবং আমি দোয়া করছি যে আমাদের মাথা বেগম খালেদা জিয়া রোগ মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। জিন্দাবাদ, আমার তারেক রহমান সাহেব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, জিয়া পরিষদ নিউ মার্কেট থানা যারা জীবন মিয়া এবং আমাদের আরো যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা একটু পিছন থেকে চলে যেতে হবে, সামনে ভিড়টা কমাতে হবে। কামরাঙ্গীরচর থানা জিয়া পরিষদের সংগ্রামী সভাপতি ডক্টর মহসিন আলম এবং ফেরদৌস ভাইদের নেতৃত্বে এসেছেন। আমরা বলবো যে একটু সুশৃঙ্খলতার সাথে পিছনে জায়গা করে বসে পড়বেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জিয়া পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব শহীদুল ইসলাম শহীদ। বাম পাশে এখনো আমার এই যে সামনে জায়গা খালি আছে, বসে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি জনাব মঞ্জুর হোসেন আলাল, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও আমার বিভিন্ন থানা থেকে আগত জিয়া পরিষদের সংগ্রামী বন্ধুরা, আজকে এই 89তম জন্মবার্ষিকীতে দাঁড়িয়ে আমরা প্রাণ খুলে কথা বলতে পারছি। দীর্ঘ 16 বছর আমরা কোনো জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী কিছু পালন করতে পারিনি। স্বৈরাচারী সরকার আমাদের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করেছে, যেভাবে নিপীড়ন করেছে, আমরা রাস্তায় দাঁড়িয়ে ওনার সম্পর্কে যে একটি বিলাত মাহফিল করবো সেটাও বলতে পারিনি। আজকে প্রাণ খুলে আমরা এই অনুষ্ঠান করছি।
সুতরাং ধন্যবাদ জানাই যারা এই 5ই আগস্টে আন্দোলন করে এদেশের একটি পট পরিবর্তন এনেছে। সাথী বন্ধুরা, আমরা চাই এখানে অচিরে একটি নির্বাচিত সরকারের মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। বর্তমান সরকার যত দেরি করবেন ততই ষড়যন্ত্রের গভীর জাল সৃষ্টি হচ্ছে। তাই আহ্বান জানাই বর্তমান সরকারের প্রতি যে আপনারা নতুন সরকার, একটি নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে এই দেশকে পরিচালনা করার অধ্যায় রচনা করেন। সবাইকে ধন্যবাদ। জিয়া পরিষদ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে এই প্রত্যাশা আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক সফল বাণিজ্য মন্ত্রী, বীর চট্টগ্রামের বীর সেনানী, সংগ্রামী জননেতা জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী। আমরা করতালির মাধ্যমে জিয়া পরিষদের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, এর মধ্যে বক্তব্য শুনব জিলা পরিষদের সংগ্রামী যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার রুহুল আলম। ইঞ্জিনিয়ার রুহুল আলম। মাঝখানের রোডটা সাংবাদিক বন্ধুদের জন্য ফ্রি করে দেব। মাঝখানের রোডটা বামে, কিন্তু প্রত্যেকের বামে ডানে জায়গা আছে। মাঝখানের রোডটা সাংবাদিক বন্ধুদের জন্য ফ্রি করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সভা সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জিলা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে 25শে জানুয়ারি 2025, আজ থেকে 50 বছর আগে 1975 সালের 25শে জানুয়ারি স্বৈরাচারী শেখ মুজিব সমস্ত রাজনৈতিক দলগুলোকে বন্ধ করে দিয়ে একটি রাজনৈতিক ব্যবস্থা সৃষ্টি করেছিলেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। আজকের এই কালো দিনে সেই যে স্বৈরাচারী অবস্থা, সেই অবস্থা থেকে মুক্তির যে দিশারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার 89তম জন্মদিনে আমি আমার ছোট্ট ছোট্ট কিছু অভিজ্ঞতার কথা বলবো। জিয়াউর রহমান এমন একজন মানুষ ছিলেন যিনি 35 বছর বয়সে 1971 সালের 26শে মার্চ তার নিজের যিনি কমান্ডেন্ট জানজুলাকে হত্যা করে স্বাধীনতার ঘোষণা দিলেন। 36 বছর বয়সে 39 বছর বয়সে 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। আর 45 বছর বয়সে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে তার জীবন অবসান হয়। একজন ক্ষণজন্মা মানুষ। আমার বয়স এখন 62 বছর, আর উনি 45 বছর বয়সে এক মহাকর্ম উনি করে গেছেন। আমি আজকের এই অনুষ্ঠানের উপস্থিতিতে অত্যন্ত অভিভূত, কিন্তু আমার দুটি অভিজ্ঞতার কথা বলবো। 2021 সালের 7ই নভেম্বর এবং 1 সেপ্টেম্বর আমরা জিয়ার মাজারে গেলাম। 20-25 জন লোক আমরা যেতে পেরেছি। কি কঠিন অবস্থা ছিল। 7ই নভেম্বর 60-70 জন লোক টোটাল আমরা জিয়ার মাজারে যেতে পেরেছি। এক কঠিন জগদ্দল পাথরের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। আমি বলবো আমাদের এখন সামনে কঠিন বিপদ। কঠিন বিপদ এরকম একটা প্রবাদ আছে, শত্রুর শত্রু বন্ধু। কিরকম? সরকারের হাসিনার শত্রু ছিল বিএনপি এবং হাসিনার শত্রু ছিল বৈষম্য বিরোধীরা। এখন কি হয়েছে? বৈষম্য বিরোধীরা বিএনপির শত্রুতে রূপান্তরিত হয়েছে। এখন শত্রুর শত্রু বন্ধু। আমি মনে করি এই আওয়ামী লীগের প্রেতাত্মারা এখন বৈষম্য বিরোধীদের পিছনে লেগেছে এবং ওরা আমার বন্ধু, আর ওরা ওদের বন্ধু আমাদের মধ্যে কাজ করতেছে। আমি বলবো আমরা আমাদের এই যে উপস্থিতি, এই উপস্থিতিকে ক্যাশ করতে হবে। আমাদের ছাত্রদল যারা নবীন, সেই সংগঠনকে উজ্জীবিত করার জন্য, সেই সংগঠনকে চাঙ্গা করার জন্য আমাদের সবার বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত। এখানে বড় ধরনের
সমাবেশ না করে আমি বলবো যে আমাদের সংগঠনকে কেমনে উজ্জীবিত করতে পারি সেই ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমি বারবার সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের কাছে অনুরোধ করেছি যে আপনারা সুশৃঙ্খল ভাবে আজকের প্রোগ্রামটা আমাদের শেষ করতে দেবেন। আপনারা অযথা কথা বলবেন না এবং হইচই করবেন না। ধন্যবাদ আপনাদের। মহাসচিবকে জায়গা থেকে উঠে আবার বলতে হলো জিয়া পরিষদ এমন সংগঠন নয়, জিয়া পরিষদ সুশৃঙ্খলতার পরিচয় দেয়। এখনো পশ্চিম পাশে হলে চেয়ার খালি আছে, আপনারা বসে পড়ুন ওখানে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য শুনবো জনাব শামসুল ইসলাম মজনু, যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সহসভাপতি। জনাব শামসুল ইসলাম মজনু, কেন্দ্রীয় সহসভাপতি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যতদিন ভাবে পদ্মা মেঘনা যমুনা বহমান, ততদিন রবে শহীদরা মঞ্চে উপবিষ্ট আজকে সংবাদ সম্পাদকের সভাপতি, মঞ্চে উপবিষ্ট বীর প্রশাসনী চাকরলাল, ঐতিহ্যবাহী পরিবার, নবী চৌধুরী পরিবারের সম্মানিত নবী চৌধুরী পরিবারের সুযোগ্য উত্তরসূরি, চট্টগ্রাম রাজনীতির প্রাণপুরুষ, জাতীয়তাবাদী রাজনীতির সিপাহ সালার, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, প্রাক্তন মন্ত্রী শ্রদ্ধাভাজন জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী, মঞ্চে উপবিষ্ট ছাত্র রাজনীতির দুই কান্ডারি ফখর ভাই, আলাল ভাই, কেন্দ্রীয় জিয়া পরিষদের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আপনাদেরকে সবাইকে যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠান জিয়া পরিষদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেন্দ্র করে উত্থিত করেছে। যে সংগঠনের সৃষ্টি জিয়াউর রহমানকে নিয়ে, আমরা জিয়াউর রহমানের কথা শুনবো, আমরা জিয়াউর রহমানের কথা বলবো, আমরা জিয়াউর রহমানের আদর্শ সর্বস্বে। আজকের এই সময় আমাদের দেশে বিদেশে যে ধরনের জিয়া এবং জিয়া পরিবারের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, সেই পরিবারকে আমরা মরণপণ চেষ্টা করব সেই পরিমাণে উদ্যমান রাখতে। সম্মানিত অতিথিবৃন্দ, বললে ভুল হবে না, আজকে আমাদেরকে বলা হয় আমরা নাকি স্বাধীনতা বিরোধীদেরকে আমরা নাকি প্রশ্রয় দিয়েছি, কিন্তু একই সাথে আমরা বলতে পারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু আওয়ামী লীগকেও প্রশ্রয় দিয়েছিলেন। আজকে যে আওয়ামী লীগ ফেসিবাদের চরিত্রে রূপান্তরিত হয়েছে, আগামী দিনে সেই আমাদের বন্ধুরা আবার আমাদের বিরুদ্ধে এভাবে দাঁড়িয়ে যেতে পারে। অতএব আমি সবাইকে জিয়া পরিষদের পক্ষ থেকে সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে বক্তব্য শুনবো জিয়া পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব আব্দুল্লাহ মাসুদ। জনাব আব্দুল্লাহ মাসুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে আজকের আলোচনা সভায় আপনারা যারা এসেছেন, বিশেষ করে জিয়া পরিষদের আমার প্রিয় সহকর্মী ভাই, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য স্থান থেকে আগত আমাদের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম পুরোধা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে সিপাহ সালার সৈয়দ আমির খসরু মাহমুদ ভাইয়ের কাছে। উনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে আজকে আমাদের সময় দিয়েছে এবং বিগত সব প্রোগ্রামে যখন মাহমুদ ভাইকে দাওয়াত দেওয়া হয়েছে, মাহমুদ ভাই অত্যন্ত সচেতনের সাথে এই দায়িত্ব আমাদের এই প্রোগ্রামে আসার জন্য উনি সবসময় এসেছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মহিউদ্দিন হোসেন আলাল ভাই এবং খায়রুল কবির খোকন ভাইয়ের প্রতি। আমি আজকে আলোচনা সবাই বলবো না,
বলবেন আমাদের বিদগ্ধ এবং বিশিষ্ট আলোচকবৃন্দ। আমি শুধু বলবো যে আজকে একটা বিশাল প্রোগ্রাম, এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছে, যাদের নাম ঘোষণা করা হয়নি, তাদের কাছে বিনয়ের সাথে আমি আমাদের এই অসফলতার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তবে কিছু নাম আমি বলবো, বিশেষ করে আবুল রায়হান জেলা পরিষদের সভাপতি এসেছেন, এবং আমাদের যে শুধু এতটুকু বাংলাদেশের একজন পুরুষ, যিনি বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা রেখেছেন, বাংলাদেশের স্বাধীনতা বসেছিলেন, অনেক বাংলাদেশের স্থপতি ছিলেন। বিস্তারিত মানব ভাই বলবেন, আলাদা বলবেন। আমরা শুধু এতটুকু বলবো যে আগামী যে নির্বাচন আসতেছে, অত্যন্ত সতর্কতার সাথে আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, এবং আমরা যদি বেগম খালেদা জিয়া দেশের নেতৃত্বে যদি বিএনপিকে ক্ষমতা আনতে পারি, এটাই হবে আমাদের সর্বোচ্চ সফলতা। সবাইকে এই বিষয়ে সতর্ক থেকে এবং আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতা আনার জন্য সকল প্রকার সহযোগিতা এবং আন্দোলনের আমি প্রস্তুত থাকার জন্য এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিয়া পরিষদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানেও ডান পাশে দাঁড়ানো অথচ বাম পাশে জায়গাগুলো খালি। জিয়া পরিষদ আপনাদেরকে বারবার এইভাবে বলার কথা না, বাম পাশে জায়গাগুলো খালি, আসন গ্রহণ করুন। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনব জিয়া পরিষদের সংগ্রামী মহাসচিব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর, জিয়া পরিষদের সংগ্রামী মহাসচিব প্রফেসর ডক্টর এমতাজ হোসেন। প্রফেসর ডক্টর এমতাজ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনাকে আমরা সব সময় আমাদের কাছে পেয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী স্যার, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন হালাল ভাই, আমরা সবসময় জিয়া পরিষদ ওনাকে কাছে পেয়েছি। জিয়া পরিষদের বিভিন্ন সময় আমরা কাছে পেয়েছি। মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ভাই, মঞ্চে উপবিষ্ট জিয়া পরিষদের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং উপস্থিতি, আসসালামু আলাইকুম। সংগঠনের সেক্রেটারি হিসেবে আমার বক্তব্য দেওয়ার তেমন সুযোগ নাই। আজকে কষ্ট করে অতিথিবৃন্দ আমাদের আলোচনা সভায় যোগদান করে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন, এই জন্য জিয়া পরিষদের পক্ষ থেকে আমি অতিথিবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আপনারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, সেই জন্য আমি সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সুযোগ সবসময় হয় না, দুই একটি কথা আমাদেরকে বলতে হয়, এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয় আছেন, ওনারও দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার একটি কথা বলছেন যে আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে। আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে 18 বছর মাঠে আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এটি একটি অধ্যায়। আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করতে হলে পারে জনগণের দ্বার গোড়ায় যেতে হবে। জনগণের দৌড় গোড়ায় গিয়ে তাদের ভোট নিয়ে কিন্তু আমাদেরকে সরকার গঠন করতে হবে। আপনারা মনে রাখবেন, আপনারা ভুল করলে চলবে না। জিয়া পরিষদ একটি বুদ্ধিজীবী সংগঠন। বাংলাদেশে
অতি সম্প্রতি শ্রম বাজার সম্পূর্ণভাবে পরিবর্তন হয়েছে। যে শ্রমিক আগে সকালে মাঠে যেত, যে শ্রমিক সারাদিন মাঠে কাজ করত, তারা কিন্তু এখন 9টায় 10টায় মাঠে যায় এবং তারা বিকেল 4টার মধ্যে ফিরে আসে। আমি সারা বাংলাদেশ ঘুরে দেখার চেষ্টা করেছি 4টার পরে এই শ্রমিকেরা এসে কি করে। আমি দেখেছি প্রায় প্রত্যেক গ্রামে একটি করে বা দুটি করে বা 10টি করে 4 স্টল হয়েছে। এই 4 স্টলে রঙিন টিভি আছে এবং এই জায়গাতে কিন্তু ওয়াইফাই কানেকশন আছে। যারা এখানে বসে টিভি দেখে এবং এই ওয়াইফাই কানেকশন চালায় তারা দুটো জিনিস দেখে, একটি হচ্ছে তারা ফেসবুক দেখে, আরেকটি হচ্ছে তারা ইউটিউব চালায়। এই আগামী নির্বাচন স্লোগানের নির্বাচন না, আগামী নির্বাচন হবে ডিজিটাল পদ্ধতি নির্বাচন। অতএব এই ডিজিটাল পদ্ধতিতে যদি আপনাকে টিকে থাকতে হয় তাহলে পরে কিন্তু আপনাদেরকে অর্থাৎ জিয়া পরিষদের প্রত্যেকটা নেতৃবৃন্দকে এখন থেকে ডিজিটাল পদ্ধতির দিকে আপনাদেরকে নজর দিতে হবে এবং যদি আপনারা এই ক্ষেত্রে ফেল হন তাহলে আগামী দিনের নির্বাচন আপনাদের কাছে অসম্ভব একটি কঠিন কাজে পরিণত হবে। আমি বিএনপির নেতৃবৃন্দকে অনুরোধ করব যে জিয়া পরিষদে একটি অত্যন্ত দক্ষ জনগোষ্ঠী আছে, তাদেরকে যদি আগামী এখন থেকেই আগামী 3 মাস কিংবা 4 মাসের সময়কে একটি দক্ষ আইটি বিশেষজ্ঞ করার দায়িত্ব দেওয়া হয়, তারা আমরা এটা অত্যন্ত সফলতার সহিত করতে সক্ষম হব। আমরা দুটি পদক্ষেপ গ্রহণ করেছি যেটি আজকে নেতৃবৃন্দের জানা দরকার। একটি হচ্ছে আমাদের সবচেয়ে শ্রদ্ধাভাজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি 31 দফা ঘোষণা করেছেন যেটি জনগণের দৌড় ঘোড়ায় নিয়ে যাওয়া দরকার। কিন্তু শুধুমাত্র প্রিন্ট মিডিয়া কিংবা আলোচনার মাধ্যমে সাধারণ জনগণের কাছে কিন্তু এটি নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। যার কারণে জিয়া পরিষদ কিন্তু এই একটি ভিডিও চিত্র বা চলচ্চিত্র করার পদক্ষেপ গ্রহণ করেছে এবং আমরা খুব তাড়াতাড়ি এই 31 দফা চলচ্চিত্রের মাধ্যমে সাধারণ জনগণের কাছে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করব। পাশাপাশি জিয়া পরিষদ আরেকটি পদক্ষেপ গ্রহণ করেছে যেটি হচ্ছে বিগত 18 বছর স্বৈরাচারী শেখ হাসিনা কর্তৃক বিএনপির নেতা কর্মীর উপরে যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনকে আলোকচিত্রের মাধ্যমে স্থায়ী রূপ দেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আমরা আশা করতেছি আগামী মাসের মধ্যেই আমরা এই পাবলিকেশনটা প্রকাশ করতে পারবো। এই আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা বিএনপির সহযোগিতা চাই। আমরা মাঠে টিকে যেমন ছিলাম 18 বছর, আগামীতে বিএনপির পাশে থাকবো এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী সুস্থ হয়ে আবার বাংলাদেশের ক্ষমতায় আসুক, দেশ নায়ক তারেক রহমান আমাদের কাছে ফিরে আসুক, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সংগ্রামী মহাসচিবকে। সম্মানিত উপস্থিতি, ঢাকা জেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ এসেছেন আনিসের নেতৃত্বে, আমরা তাকেও আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাই। এরপর তিনি বক্তব্য নিয়ে আসছেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল লতিফ। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম একজন নেতা এবং স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি সফল বাণিজ্য মন্ত্রী ছিলেন বাংলাদেশের, আমাদের মাঝে মঞ্চে উপস্থিত বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেত্রী, তার উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন ভাই, মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট জিয়া পরিষদের
সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে আলোচনা অনুষ্ঠান, সেখানে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশে অনেক অবদান উন্নয়নে, সেখানে আমি কৃষিবিদ হিসাবে সামান্য কয়টা কথা বলবো। সেটা হলো যে বাংলাদেশের অন্যতম সমস্যা হচ্ছে খাদ্য। আমাদের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার খাদ্য মেটানো খুবই কঠিন একটা কাজ। জিয়াউর রহমান যখন দায়িত্ব গ্রহণ করলেন, তখন থেকে বাংলাদেশের খাদ্য প্রচন্ড ঘাটতি ছিল। উনি চেষ্টা করলেন যে কিভাবে খাদ্যের উৎপাদন বাড়ানো যায়, আমাদের দেশের খাদ্যের উৎপাদন বাড়াতে হবে এবং এর জন্য কৃষির উৎপাদন বাড়াতে হবে, কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন আনতে হবে। উনি শুরু করলেন খাল খনন কর্মসূচি এবং উনি এই 15,000-এর বেশি খাল খনন করেছিলেন এবং সেই ক্ষেত্রে 26,000 কিলোমিটার খাল উনি খনন করে বাংলাদেশের সেচের ব্যবস্থা করেছিলেন। এবং খাল খননের অন্যতম আরেকটা সুবিধা হলো যে বর্ষাকালে যখন পানি জমা হয়, পানিতে জলাবদ্ধতা হয়ে যায়, সেই পানিটাকেও কিন্তু অপসারণ করা যায়। এটাও একটা ভালো দিক। আরেকটা ভালো দিক, বর্তমানে যে আমাদের অনেক ইঞ্জিনিয়ার আছেন, তারা জানেন যে বাংলাদেশের আমাদের ভূগর্ভস্থ পানি উত্তোলন করতে করতে ক্রমান্বয়ে আন্ডারগ্রাউন্ড যে পানি সেটা কমে যাচ্ছে, স্তর নিচে নেমে যাচ্ছে। তো খাল খননের মাধ্যমে পানিকে জমা রেখে সেই ভূগর্ভস্থ পানি কিন্তু আমরা ব্যবহার করতে পারি সেই স্টেশনে। উনি 1977 সালের জুলাই মাসে বীজ অধ্যাদেশ চালু করেছিলেন। বীজ অন্যতম একটা উপাদান কৃষি। উনি করেছিলেন শস্য উৎপাদন করার পরে ফসলের মৌসুমে যখন আমরা শস্য সংগ্রহ করি, তখন ফসলের দাম কমে যায় এবং জায়গা রাখার জায়গা হয় না। উনি বাংলাদেশে অনেক গুদাম তখন স্থাপন করেছিলেন এবং একটা অধ্যাদেশ জারি করে শস্য সংগ্রহ নীতি চালু করেছিলেন। উনি করেছিলেন কৃষি ঋণ চালু করেছিলেন, কৃষকরা ঋণ পেত না, বিশেষ করে প্রান্তিক কৃষক যারা। উনি অধ্যাদেশ জারি করে 1977 সালে 100 কোটিরও বেশি ঋণ প্রদানের ব্যবস্থা করেছেন কৃষির জন্য। এবং উনি 1921 সালে যুব উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে স্থাপনের মাধ্যমে বাংলাদেশের যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন এবং যুবকদের বিভিন্ন কৃষির উন্নয়ন কাজে উদ্বুদ্ধ করে কৃষির উন্নয়ন করতে পেরেছিলেন। আপনারা আরেকটা বিষয় হয়তো জানেন যে বাংলাদেশের চিনি শিল্প বর্তমানে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে, দুর্দশার অবস্থার মধ্যে আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিনি শিল্পকে উন্নত করে আমরা তখন চিনি শিল্পের একটা লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। এই সংক্ষেপে, এবং আরেকটা বিষয় হলো যে বাংলাদেশের আমাদের ভাতের পরে অন্যতম একটা খাদ্যের খাদ্য হলো যে রুটি। তো এই রুটিতে আমাদের গম উৎপাদন কম ছিল। গম এবং ভুট্টা উন্নয়নের জন্য উনি 1980 সালে দিনাজপুরের নসিপুরে বাংলাদেশ গম গবেষণা কেন্দ্র ভিত্তিপ্রস্তর স্থাপন করে এবং সেই কেন্দ্রটি চালু করেছিলেন, যেটা বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের অধীনে ছিল। বর্তমানে আলাদা ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ গম গবেষণা কেন্দ্র। উপস্থিত সুধীবৃন্দ, আমি যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষেপে কৃষিতে যে ওনার যে অবদান, সেই অবদানটুকু তুলে ধরলাম। আমাদের মাঝে বিভিন্ন পর্যায়ে বক্তারা আছেন, মাননীয় প্রধান অতিথি আছেন, বিশেষজ্ঞ আছেন, ওনারা অনেক অভিজ্ঞ এবং ওনাদের জ্ঞান গল্প আলোচনা করে আলোচনা আমরা শুনবো। তো আমি পরিশেষে একটি কথা বলতে চাই যে আগামী নির্বাচন আমাদের জন্য খুবই কঠিন হবে। আমাদের জিয়া পরিষদে আমাদের মহাসচিব যা বললেন, বিভিন্ন পর্যায়ে বিশেষজ্ঞ রয়েছে, কৃষি, আইটি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সর্বক্ষেত্রে আমাদের দক্ষ জনশক্তি রয়েছেন। আমরা আশা করব আমাদের এই দক্ষতা কাজে লাগিয়ে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়ী করতে আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের জিয়া পরিষদ কে ধন্যবাদ জানাই চমৎকার একটি এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জিয়া পরিষদ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।
প্রফেসর ডক্টর আব্দুল লতিফ স্যারকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য শুনবো আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্র নেতা, ডাকসুর জিএস, সংগ্রামী জননেতা জনাব খায়রুল কবির খোকর। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনবো জনাব খায়রুল কবির খোকর। মানুষ হয় না জনে জনে, চন্দন হয় না বলে বলে। ক্ষণজন্মা মহাপুরুষ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম এর 89তম জন্মদিন উদযাপন উপলক্ষে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর শফিকুল ইসলাম, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আমাদের শ্রদ্ধাভাজন নেতা, কারা নির্যাতিত নেতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, এমপি, বীর চট্টলার কৃতি সন্তান, গণমানুষের নেতা জনাব আমির কুসুম আহমদ চৌধুরী, উপস্থিত আছেন আমার আরেক প্রিয় সহকর্মী, আন্দোলন সংগ্রামের পরিচিত নেতা, সাবেক যুব নেতা, বিএনপি মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য, সংগ্রামী জননেতা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন আলাল, উপস্থিত আছেন আমাদের জিয়া পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি আপনার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় বন্ধুরা, শহীদ জিয়া এই দেশের দেশ জাতির এক সংকটময় কালে তিনি ধূমকেতুর মধ্যে আবির্ভূত হয়েছিলেন। তিনি দেশ জাতির সংকটের ক্রান্তি লগ্নে তাকে দেখেছি যে সেদিন আমরা জাতি যখন দিশাহারা ছিল, পাক হানাদের বিরুদ্ধে কথা বলার, প্রতিবাদ করা যখন আমরা দেখতে পাইনি, তখন দেখেছিলাম সেই চট্টগ্রামে সেদিন তিনি বলেছিলেন 26শে মার্চ উই রিভোল্ট, আমি মেজর জিয়া বলছি। তিনি সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়ে বসে থাকেন, তিনি নিজ হাতে অস্ত্র করে নিয়ে দীর্ঘ 9 মাস তিনি রণাঙ্গনে যুদ্ধ করে তিনি এই দেশকে স্বাধীন করেছেন। তিনি সেক্টর কমান্ডার হয়েছেন এবং জেল ফোর্সের অধিনায়কের দায়িত্ব পালন করে তিনি আবার একজন সৈনিক হিসাবে তার দেশ স্বাধীন করে তিনি আবার ব্যারাকে ফিরে গিয়েছিলেন। আবার যে জাতির ক্রান্তিকালে 1972 সালে 75 পর্যন্ত যে বাদশাহী দুঃশাসন ছিল, তার বিরুদ্ধে আবার তখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার বিপন্ন হচ্ছিল, তখন তিনি আবার আমরা এই দেশের মানুষ যে তার আস্থার জায়গা, যে তাকে আবার খুঁজে বের করে নিয়ে আসছিল, সেই পথে সে আমরা দেখেছিলাম সেই 7ই নভেম্বরের সেই ঐতিহাসিক সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে তাকে সেদিন দেখেছিলাম। সেই 5ই ফেব্রুয়ারি তাকে আমরা দেখেছিলাম সেই 7ই নভেম্বরে 5 তারিখে সেই বন্দিদশা থেকে তাকে এই দেশের জনগণ, সিপাহী জনতা বের করে নিয়ে আসছিল। তার কারণ এই দেশের মানুষ আর কারোর আস্থা বিশ্বাস খুঁজে পাচ্ছিল না। একমাত্র শহীদ জিয়া কি মনে করেছিলেন যে এই তিনি দেশকে আবার নেতৃত্ব দিতে পারবেন, তাকে সেদিন ধরে নিয়ে এসে সেদিন তাকে এই দেশের ছাত্র জনতা, সিপাহীরা তাকে নিয়ে রাজপথে নেমে এসেছিল, লক্ষ জনতা তাকে নিয়ে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছিলেন। তিনি কিন্তু নির্লোভ নির্মোহ ছিলেন। তিনি ক্ষমতার
লোভ করেন নাই। তিনি স্বাধীনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করে বীরুত্তম খেতাব পেয়েও কিন্তু তিনি তাকে সেখানে বঞ্চিত করা হয়েছে। বৈষম্য শিকার তখনই হয়েছিল, তখন আমরা দেখেছিলাম সেই শফিউল্লাহকে তাকে সুপারসিড করে তার সিটের সুপারসিড করে শফিউল্লাহকে খেলা প্রদান করা হয়েছিল। তারপরে তিনি মেনে নিয়েছিলেন, কারণ তখন শেখ মুজিব তাকে ভয় পেয়েছিল, তিনি যে তার যে মেধা প্রজ্ঞা দূরদৃষ্টিতা, কিন্তু পরবর্তীতে এই দেশের জনগণই তাকে ক্ষমতা পৌঁছেছিল। সেই ইতিহাস আমরা জানি। প্রিয় বন্ধুরা, আজকে দেশ জাতি সংকটে জিয়া রহমান যেমন দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল, আওয়ামী লীগের পুনর্জন্ম দিয়েছিল, সর্বপদের স্বাধীনতা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা করেছিল। তিনি শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি আফ্রো-এশিয়া এবং আমাদের আফ্রো-এশিয়া সহ তিনি সার্কের প্রতিষ্ঠাতা সহ আমরা দেখেছি তিনি কি ভূমিকা রেখেছেন। এই বিষয়ে আমাদের আমির খসরু চৌধুরী তিনি তার সার্গর্ভ জ্ঞানগর্ভ বক্তব্য উপস্থাপন করবেন। সময় অত্যন্ত সংকীর্ণ, তারপরে তিনি আরেকটি অনুষ্ঠানে যাবেন, তাই আমি বক্তব্য করবো না। আমি শুধু বলতে চাই, এই বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জিয়া পরিবার। জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য তারা শহীদ জিয়াকে তারা হত্যা করে ক্ষান্ত হয় নাই। তারা বলেছিলেন বিএনপি বেসিক্যালি নো পার্টি বলেছিলেন। তখন আমরা দেখেছিলাম শহীদ জিয়াকে দেশকে আন্তর্জাতিকভাবে হত্যা করে তারা মনে করেছিল যে বিএনপি নাম নিশানা বাংলাদেশে মুছে ফেলা হবে, কিন্তু সেখানে দেখেছিলাম পরবর্তীতে এই দেশের মানুষ সেই জিয়া রহমানের দলকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে গ্রহণ করেছিলেন। এবং কারণ কি? কারণ তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের তিনি যে জাতীয়তাবাদের তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেছিলেন আমাদের জাতিসত্তার যে পরিচয় তিনি দিয়ে গেছেন, আমরা ভাষায় বাঙালি, জাতিতে বাংলাদেশি, এবং আমাদের পাহাড়ি এবং সমতলের মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ আমাদের বর্ণ সমস্ত দেশের মানুষ আমরা বাংলাদেশি। বাংলাদেশি জাতীয়তাবাদের যে বাঙালি এবং বাংলাদেশি জাতীয়তাবাদের যে সংজ্ঞা তিনি দিয়ে গেছেন, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের যে সংজ্ঞা তিনি দিয়ে গেছেন সেটা কিন্তু ইতিহাসে বিরল। এবং আজকে এই দেশকে গড়ার জন্য বাংলাদেশি জাতীয়বাদ আজকে প্রতিষ্ঠিত হয়েছে। তাই আজকে সবচেয়ে বেশি আজকে স্মরণ করবো খাঁটি দেশপ্রেমিক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এবং তার পরিবারকে। বেগম খালেদা জিয়া ভিকটিম হয়েছেন, তারেক রহমান ভিকটিম হয়েছেন, পরিবারকে ধ্বংস করার চেষ্টা হয়েছিল, কিন্তু আপনি দেখেছেন কিভাবে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হক করে বিএনপি পরিবারকে শেষ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আজকে এই দীর্ঘ 16 বছর আন্দোলন করে আজকে এই আন্দোলন করে আমরা দেশকে আমরা আজকে একটি স্বৈরাচার মুক্ত করেছি। আগামী দিনে এই দেশে আবার সুস্থ গ্রহণযোগ্য ইনক্লুসিভ ক্যান্ডিডেট ইলেকশন হবে। কোন চক্রান্ত করে এই আন্দোলন বন্ধ করতে পারবে না। সেই আন্দোলনে আমরা আবার আমাদের আংশিক বিজয় হয়েছে, আমাদের একটি চেয়ারম্যান পূর্ণ বিজয় হয় নাই। তাই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শুভ জন্মদিন পালন উপলক্ষে আয়োজিত এই সমাবেশকে বলতে চাই, আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায় নাই, আমাদের আংশিক বিজয় হয়েছে। পূর্ণ বিজয় তখনই হবে যখন জনগণের অধিকার আগামী নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আগামী যে কোনো দ্রুত সময়ের মধ্যে গ্রুপ লেভেলের মধ্যে দিয়ে ইলেকশন হবে, সেই নির্বাচনে জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচন সেই রাষ্ট্র পরিচালনা করবেন। সেই কথাই আমরা বলছি, একত্রিত বা রাষ্ট্র সংস্কার আমাদের পত্র রয়েছে, সেটা আমরা বাস্তবায়ন করব। কোন চক্রান্ত ষড়যন্ত্র করে আমাদের আগামী নির্বাচনকে তারা বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা যে রক্ত আন্দোলন করেছিলাম, এই শহীদের রক্ত বিধা দিতে দেব না। সেই আমাদের বিএনপির 452 নেতা কমিটি মধ্যে এসে, তাই আগামী দিনে সেইভাবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় না হওয়ার জন্য আমরা রাজপথে ঘরে ফিরে যাব না। সেই আন্দোলনকে বাস্তবায়ন করবো, কোন চক্রান্ত ষড়যন্ত্র করে আন্দোলনকে ব্যাহত করতে পারবে না। তাই আমরা 90-এর চেতনায়, 71-এর চেতনায় আমরা আসেন, আবার 2024-এর চেতনায় উদ্যত হয়ে আমাদের দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি অংশগ্রহণ নির্বাচনের মধ্যে দিয়ে এই দেশের জনগণের সরকার জনগণের কাছে ফিরিয়ে দিয়ে তারা অন্তর্বর্তী ফিরে যাবে, এটি জনগণের প্রত্যাশা। সেই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আপনাদের পাশে থেকে আমাদের জনগণের অধিকার আদায়ের জন্য অতীত আন্দোলন করেছি, এখনো করবো, আগামী দিনে আন্দোলন করে এই দেশের গণতন্ত্র ভবিষ্যৎ না করা পর্যন্ত আমরা রাজপথে ঘরে ফিরে যাবো না। সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রেরণার উৎস আমাদের তারেক রহমান জিন্দাবাদ, জিয়া পরিষদ জিন্দাবাদ।
ধন্যবাদ খোকন ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান অতিথির তারা আছে, যার কারণে এখন আর বক্তার সংখ্যা বেশি নেই। একজন আছেন বিশেষ অতিথি, আমরা শুনবো। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংগ্রামী যুবনেতা, সংগ্রামী জননেতা জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাই। জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাই। সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, খায়রুল কবির খোকন সহ সহযোদ্ধা, মঞ্চে উপস্থিত বন্ধুরা, আমার সম্মুখে উপস্থিত প্রিয় বোন এবং ভাইয়েরা, মিডিয়ার বিভিন্ন স্তরের সম্মানিত যারা উপস্থিত হয়েছেন, সকলকে আসসালামু আলাইকুম। শহীদ জিয়াউর রহমান বীরত্তম একজন মানুষ, এমন একজন মানুষ যাকে আপনার প্রাত্যহিক জীবন থেকে শুরু করে কর্মক্ষেত্র বলেন, বিনোদন ক্ষেত্র বলেন, চিন্তা ভাবনার প্রসারতার ক্ষেত্রে বলেন, কাগজে কলমে এবং হাতে কলমে দু ক্ষেত্রেই নিজেকে একজন কর্মজীবী হিসেবে প্রমাণ করার জন্য বলেন, প্রত্যেকটি জায়গায় তার অবদান রয়েছে। এমন একটি স্থান আপনি পাবেন না একজন মানুষের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে যে সকল কর্মকাণ্ড নিয়মিত তাকে পরিচালনা করতে হয়, তার প্রত্যেকটিতে জিয়াউর রহমানের পদচারণা স্পষ্ট হয়ে রয়েছে। ইংরেজিতে একটি কথা আছে, জিয়াউর রহমান সম্পর্কে সেই একটি কথা বললেই তার সম্পর্কে পূর্ণ বক্তব্য দেওয়া হয়ে যায় বলে আমি মনে করি। কথাটি হচ্ছে, he is the leader who knows the way, goes the way and shows the way. জিয়াউর রহমান সেটা প্রমাণ করেছেন। তিনি জানতেন, তিনি সেই কাজ করেছেন এবং সেই পথে যাওয়ার জন্য আবার নির্দেশনা রেখে গেছেন। একজন মানুষের জীবনে ব্রত থাকে যে আমি এটা করব, করে এটা দেখে আমি সন্তুষ্ট হব। সাকসেসের চেয়ে বড় কথা হচ্ছে স্যাটিসফ্যাকশন। জীবনে সাকসেস অনেকে করতে পারে, সেটা তার ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ হতে পারে। আর স্যাটিসফ্যাকশনটা হচ্ছে আমি কাজ করলাম, যে কাজটাই করলাম সেটা আমি সন্তুষ্ট। সে যদি সন্তুষ্ট থাকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। আজকে পৃথিবীতে অনেকগুলো বিষয় নতুন এসে উপস্থিত হয়েছে এই প্রজন্মের কাছে। আমরা মায়ের কাছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় চিঠি লিখে পাঠাতাম যে আমার কিছু টাকা লাগবে, ওই চিঠির উত্তর আসতে আসতে 1-1.5 মাস 2 মাসও হয়ে যেত। আজকে তো একটা প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে হাতে নিয়ে চাপ দিয়ে কথা বললেই হয়। এমনকি ছবিতে মায়ের সঙ্গে কথা বলা যায়, মায়ের ছবি দেখে। মায়ের মমতার যেমন কোনো কপি পেস্ট হয় না, জিয়াউর রহমানের আদর্শের কোনো কপি পেস্ট হয় না। বাস্তব ক্ষেত্রে সেটা দেখিয়ে তারপরে প্রমাণ করতে হবে যে আমরা তার অনুসারী, আমরা তার জন্য কাজ করছি। জিয়া পরিষদ সবচেয়ে কঠিন কাজটি হাতে নিয়েছে। আমি তাদের যতগুলো কর্মসূচিতে উপস্থিত হয়েছি আমার ভালো লেগেছে এবং আমি দেখেছি তারা অনেক গবেষণাধর্মী কর্মকাণ্ডের মধ্যে জড়িত রয়েছে। এই মঞ্চে অনেক বরেণ্য শিক্ষাবিদরা রয়েছেন যারা এই দেশের অগ্রগতি উন্নয়নে জিয়াউর রহমানের মডেলকে অনুসরণ করতে পারে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সম্পর্কে আজকে আমরা বলি। আমাদের যে বিশাল জনসংখ্যা, এই জনসংখ্যাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে পরিণত করতে পারি, তাহলে জাতীয় পর্যায়ে যে সমৃদ্ধি, যে উন্নয়ন আসবে, সেই সমৃদ্ধি উন্নয়নের জন্য আমাদের আর অন্য কারো মুখাপেক্ষী হতে হবে না। এই ক্ষেত্রেও কিন্তু দিশা ছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান হচ্ছেন প্রথম মানুষ, প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশ থেকে শ্রমশক্তি রপ্তানি করেছিলেন। আজকের এই যে রেমিটেন্সের শক্ত ভিত্তি, এটা কিন্তু শুরু হয়েছিল তার হাত দিয়ে। তিনি প্রথম ৬,০০০ শ্রমিক পাঠিয়েছিলেন প্রবাসে। আজকে সেই পথ অনুসরণ করেই যাচ্ছে। তার উত্তরসূরি হিসেবে বেগম খালেদা জিয়া অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান সাহেব ভ্যাট প্রতিষ্ঠা করেছিলেন এই দেশে। ভ্যাট নিয়ে তখন আওয়ামী লীগ সমালোচনা করত। জাতীয় সংসদে আমাদের সামনে বসে আওয়ামী লীগ সাইফুর রহমান সাহেবকে বলতেন, ওই ভ্যাট যাচ্ছে, ভ্যাট যাচ্ছে, ভ্যাট মন্ত্রী যাচ্ছে। আজকে ভ্যাট ছাড়া দেশ চলে না, পৃথিবী চলে না। বিএনপি হচ্ছে সবকিছুর অগ্রগতি।
সংস্কার নিয়ে আজকে তোলপাড় সারা দেশ। এই সংস্কার 2 বছর আগে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা জাতির সামনে উত্থাপন করেছি। এই সংস্কারের পায়োনিয়ার তো আমরা। আজকে যারা ছোট কম বয়সী বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা যারা এত উৎগ্রীব হয়ে আছেন, আপনাদেরকে স্বাগত। আপনারা রাজনৈতিক দল করেন, ভালো ভালো কাজ দেশের জন্য করেন, সবার মিলিত শক্তি মিলিয়ে তো দেশের শক্তি। কিন্তু সেই শক্তিটাকে বাবার বিরুদ্ধে, মুরব্বীদের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করবেন না। এটাকে বরং দেশ গঠনের কাজে লাগান, নিজেদের নেতৃত্বকে বিকশিত করার কাজে লাগান, সেটা অনেক ভালো হবে। এবং আমি আমার বক্তব্যের সমাপ্তিতে বলবো, জিয়াউর রহমানের উপরে শুধুমাত্র আনুষ্ঠানিক আলোচনা নয়, আনুষ্ঠানিক আলোচনা করে তার সম্পর্কে শেষ করা যাবে না, বহু সময় ব্যয় করেও যাবে না। আমাদের প্রত্যেকের জীবনে শহীদ জিয়া বীরুত্তমের জীবনের যত গুণাবলী, তার একটি অন্তত ধারণ করে যদি সেই অনুযায়ী চলতে পারি, তাহলেই তার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিয়া পরিষদ জিন্দাবাদ, শহীদ জিয়া বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আনোয়ার ভাইকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মির্জা ওয়ালিদ হোসেন শিপন, সাবেক সভাপতি ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয়, এস এম মিজানুর রহমান, সাবেক সভাপতি ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এরপরে আজকের অনুষ্ঠানের সভাপতি, জিয়া পরিষদ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, সভাপতির বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আগত নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের আমাদের জিয়া পরিষদের নেতৃবৃন্দ, সবাইকে জিয়া পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের প্রধান অতিথি আপনারা জানেন রাষ্ট্রীয় কাজে অনেক ব্যস্ত, তিনি চলে যাবেন, এই জন্য বক্তব্য দেওয়ার কোনো স্কোপ নেই। আমাদের বিশেষ অতিথিবৃন্দ অনেক ব্যস্ততার মাঝে এখানে আসছেন এবং যখন আমরা ওনাদেরকে আহ্বান করেছি ওনারা এসেছে। জিয়া পরিষদ জিয়া রহমান সম্পর্কে অনেক কাজ করেছে, লেখনের মাধ্যমে, বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে আমরা কাজ করেছি, আগামীতেও আমরা কাজ করব। জিয়া রহমানের ব্যাপারে কোনো বক্তব্য নেই, কারণ জিয়া রহমান জন্ম না হলে তো দেশের সৃষ্টি হতো। জিয়া রহমান জন্ম হয়েছে বলে, ক্ষমজন্ম ব্যক্তিটি জন্ম হওয়ার কারণে তো আমরা একটা দেশ পেয়েছি। কারণ তিনি পালিয়ে যাননি, অন্য রাষ্ট্রের কাছে দুধ তলা খাওয়ার জন্য পালিয়ে যাননি, দেশে থেকে এদের রিভোল্ট করে তিনি যুদ্ধ করেছিলেন। অতএব সামনে খুব কঠিন সময় আসছে, নির্বাচন দিতে ওনারা চাচ্ছেন না, গড়িমসি করছেন। কারণ ছাত্ররা নাকি কি দল করবে, ওনারা আলহামদুলিল্লাহ দল করেন, কোনো আপত্তি নেই। আমরা চাই আরো দল হোক, দল হলে প্রতিযোগিতা হবে, কিন্তু ক্ষমতা ছেড়ে সাধারণ মানুষের বেড়ে এসে দল করেন, কোনো আপত্তি নেই। আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করব, কারণ ষড়যন্ত্র যাতে সামনে আর না হয়, সেই কারণে অতি সত্বর নির্বাচন দিয়ে মানুষকে তার গণতান্ত্রিক অধিকার পরিপূর্ণভাবে তাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। তা না হলে আগামীতে আমরা যা বুঝতে পেরেছি, আমাদের নেতৃবৃন্দ যা বুঝতে পেরেছে, ষড়যন্ত্র বাড়বে, ভিতরের বাইরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র যাতে না হয় সেজন্য আমাদের নেতারা চেয়েছেন, আমাদের নেতৃবৃন্দ বলেছেন এই অতি তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য। অতএব ওনারা যে সংস্কার করছেন, এই সংস্কার তো আমাদের নেতার 31 যে দফা সংস্কার দিয়েছে এগুলোতে করছেন, এটা চলমান প্রক্রিয়া। অতএব নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি নিয়ে যারা আসবে তারাই বাকি অপশিষ্ট কাজগুলো করবে। আপনারা অত্যন্ত কষ্ট করে সামাজিক ভাইদেরকে ধন্যবাদ দিচ্ছি, বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন। আমাদের নেতৃবৃন্দ স্মরণ রাখবেন, এই 31 দফা দায়িত্ব প্রতি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে সেটা হলো জিয়া পরিষদের। কারণ
আপনারা বুদ্ধিজীবী সংগঠন, অতএব এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। আগামীতে আবার দেখা হবে। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি কষ্ট করে আমাদের এখানে এসেছেন আমার সংগ্রামী যে সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন, অত্যন্ত কষ্ট করে আমাদের মাসুদ সাহেব, আমাদের আবুল বাজার সহ যারা কষ্ট করে আজকের আয়োজন করেছেন এবং কষ্ট আগামী দিনেও বিগত দিনেও করেছেন, আগামীতেও করবেন, তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, একেবারে যে কয়েক আমাদের এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য আমরা শুনবো। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক সফল বাণিজ্য মন্ত্রী, বীর চট্টগ্রাম বীর সেনানী, সংগ্রামী জননেতা জনাব আমির খুসরু মোহাম্মদ চৌধুরী। জনাব আমির খুসরু মোহাম্মদ চৌধুরী। জেলা পরিষদ কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জন্মবার্ষিকী, আধুনিক বাংলাদেশ গড়ার মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে আলোচনা সভার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, জিয়া পরিষদের সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। জিয়া পরিষদের সাথে আমার সম্পর্ক অনেক দীর্ঘ সম্পর্ক। আমার মনে হয় আমি জিয়া পরিষদের যত অনুষ্ঠানে এসেছি আর কোন সংস্থার একটা অনুষ্ঠানে আমি যাই না। বহুদিনের সম্পর্ক। এই জন্য একটা কথা আছে যে ব্যস্ততা যখন বেড়ে যায় সবচেয়ে কিন্তু সময় কম দেওয়া হয় নিজের পরিবারে। আমার অবস্থা এটা এরকম। আমি চাই না যে আমি তাড়াহুড়ো করে এখান থেকে চলে যাই, কিন্তু কোনো উপায় থাকে না। অনেক সময় আমরা যে ক্লান্তি লগ্নে আবার উপনীত হয়েছি, এখানে আমাদের সকলের ব্যস্ততা একটু বেড়ে গেছে। এই জন্য অনেকগুলো অনুষ্ঠানের মাধ্যমে সংক্ষিপ্ত করে আমাদেরকে যেতে হয়, যেখানে হয়তো অনুষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমকে কিছুটা হলেও ব্যাহত হবে। আমি এই জন্য দুঃখিত, আমাকে তাড়াহুড়ো করে যেতে হচ্ছে এবং অনেকে বক্তৃতা, ভালো ভালো বক্তাদের বক্তৃতা সংক্ষিপ্ত করতে হয়েছে। এই জন্য আমি ক্ষমা প্রার্থী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সম্বন্ধে বলার তার শেষ নাই। আমি দু চারটা কথা বলবো। জিয়াউর রহমান সাহেবকে আমরা মুক্তিযোদ্ধা বলি, স্বাধীনতার ঘোষক বলি। জিয়াউর রহমান সাহেবকে আমরা রণাঙ্গনের সৈনিক বলি। জিয়াউর রহমান সাহেবকে আমরা আধুনিক বাংলাদেশ গড়ার নায়ক বলি। ওনাকে আমরা সংস্কারক বলি, রিফর্মার বলি। ওনাকে আমরা সেনাপতি বলি। ওনাকে আমি রাজনীতিবিদ বলি। সুতরাং আসলে এই পরিচয়গুলো আপনারা যদি বাংলাদেশের মধ্যে তুলনা করার কোনো সুযোগ নাই। আমি কিন্তু সারা বিশ্বের যে বড় বড় নেতা আছে তাদের অনেককে একটু স্টাডি করে দেখলাম। এই এতগুলো গুণ একটা মানুষ যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, নিজে যুদ্ধ করেছেন এবং দেশের স্বাধীনতার মূল নায়কের মধ্যে অন্যতম ছিল। আবার উনি বাংলাদেশের যে বিশাল সংস্কার নায়কও কিন্তু উনি বাংলাদেশের জাতীয় সত্তার যে বাংলাদেশি জাতীয়তাবাদ, একটা দেশ যখন তার জাতীয় সত্তা নিয়ে একটা ক্রাইসিসে ছিল, বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে উনি আবার জাতীয় সত্তা দিয়েছে। আমার কাছে সবকিছু মিলিয়ে মনে হয় আমি একটা মানুষকে দেখতে পাই বিশ্বের মধ্যে, সেটা হচ্ছে জর্জ ওয়াশিংটন, যিনি কিন্তু আমেরিকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আমেরিকার স্বাধীনতার জন্য। আমেরিকার সংস্কারগুলো সব আজকে যে আমেরিকা যেখানে দাঁড়িয়ে আছে, মূল সংস্কারের পেছনে কিন্তু জর্জ ওয়াশিংটন এবং ওনার কোম্পানির যারা ছিল, এবং আমেরিকার যে ফান্ডামেন্টাল যে
এই ইস্যুগুলোর যে পরিবর্তন এটা উনি দিয়েছিলেন এবং উনি প্রেসিডেন্ট ছিলেন। তো আমি দেখি আসলে বিশ্বের কিন্তু এই কোম্পানিতে জিয়ারহমান সাহেবের দেশে তো নাই, বিশ্বের মধ্যে খুব বেশি নাই নেতা, কিন্তু আপনি খুঁজে পাবেন না। আমরা কি ওনাকে বাংলাদেশের নেতা বানিয়ে রেখেছি? আসলে সবকিছু মিলিয়ে যদি দেখি এই পর্যায়ের নেতা, তাও মাত্র ৩-৪ বছরের মধ্যে উনি যে কাজগুলো করেছেন, যে সংস্কার, এই দলের বিএনপির তো জন্মই হয়েছে সংস্কারের মাধ্যমে। যারা সংস্কারের কথা বলছে আমি তাদেরকে বলবো একটু বিএনপির জন্মটা কি কারণে হয়েছে এবং সেখান থেকে যে সংস্কার আজ পর্যন্ত হয়েছে। বাংলাদেশের যত সংস্কার হয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, 90% সংস্কার করেছে বিএনপি। তো সুতরাং আমি বলতে খারাপ লাগে যে আমাদেরকে অনেকে এখন সংস্কারের সবক দিতে চায়। 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে যে সংস্কারের কথা বলেছে, যে 2 বারের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এটা 6 বছর আগে, 2 বছর আগে, 6 বছর আগে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য 6 বছর আগে বলেছে। এবং হাসিনা পরবর্তী যে বাংলাদেশ হবে সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথাগুলো বলেছি। এই সংস্কারগুলো দরকার হবে আগামী বাংলাদেশ। তো তারা সেই কথাগুলো আজকে আমাদেরকে বলতেছে, আমাদের কথাগুলো আমাদেরকে আবার বলতেছে, আবার সংস্কারের সম্মান দিতেছে। এর থেকে দুঃখজনক আর কিছু। এটা হলো সংস্কারের ব্যাপার। আজকে শুনতেছি আমি জানি যে মুজিববাদ, জিয়াবাদ, আপনার জিয়াবাদ আপনারা কোনোদিন বলেছেন কেউ? আমি তো কোনোদিন জিয়াবাদ বলি না। মানে এই আবিষ্কার কে করলো? যে বিএনপি যে জিনিসটা আবিষ্কার করতে পারে না, যারা বিএনপির বিরোধিতা করছে তারা জিয়াবাদ আবিষ্কার করে দেবে। আমরা জিয়াউর রহমানকে কোনোদিন মহামানব বানাই নাই। আমরা 3 বার ক্ষমতায় ছিলাম, জিয়াউর রহমানের পোস্টার রেজিস্টার করে দেখেছেন কোনোদিন? কোন বিশিষ্ট জায়গায় জিয়াউর রহমানের ছবি দেখেছেন? আমরা ক্ষমতাকালীন সময়ে আমরা কি জিয়াউর রহমানের মূর্তি বানিয়ে রাস্তায় দিয়েছি? জিয়াউর রহমানকে আমরা আমাদের দলীয় চর্চার মধ্যে জিয়াউর রহমানের জিনিসগুলো আমরা আলোচনা করি, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে বিএনপি 3 বার ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় পর্যায়ে জিয়াউর রহমান নিয়ে আমরা জিয়াউর রহমানকে উদ্ধরণ করে রাজনীতি করি নাই। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, তো যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তারা উদ্দেশ্য বোধে ভালো না, কারণ যখন কিছুই খুঁজে পায় না তখন ওদেরকে এই ধরনের কিছু কিছু আবিষ্কার করতে হবে। আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা পরবর্তী উন্নয়নের জন্য, এগুলো তো ইতিহাসের উপর চিন্তিত হবে, ইতিহাস কথা বলবে। আমাদের সমস্যা হয় কি, যখন রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে যায় তখন এই সমস্যা। বিএনপির রাজনীতিবিদরা ইতিহাসবিদ হতে চায় না। পরিষ্কার করে বলতে যে আপনারা তো সব বিজ্ঞাপনের চেয়ে অনেক বিজ্ঞাপন, জিয়া পরিষদের সব আপনারা নামি দামি শিক্ষিত সুশিক্ষিত মানুষ, আমি তার বলার দরকার হয়। আমরা রাজনীতিবিদরা ইতিহাসবিদ হব না। আওয়ামী লীগের লোকজন ইতিহাসবিদ হয়েছে, আর এখন দেখা যাচ্ছে নতুন নতুন ইতিহাসবিদ বের হয়ে যাচ্ছে। এরা আবার নতুন নতুন ইতিহাস আবিষ্কার করতেছে। এই হলো ইতিহাসের কথা। আর একটা কথা বলে আমি বক্তব্য শেষ করে আমাকে যেতে হবে, সেটা হচ্ছে যারা আজকে সরকার গঠিত হয়েছে প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে, আমরা সমস্ত জাতি, সমস্ত রাজনৈতিক দল
বাংলাদেশের সকল মহলের সমর্থনে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। তাহলে তাদেরকে মাথায় রাখতে হবে, তাদের আচরণের কথাবার্তায় যে আমরা সকলে মিলে সকলের সমর্থনে এই সরকার করতে পেরেছি এবং এই সরকারকে আমরা সমর্থন দিয়ে যাব। কারণ এই সরকারের মাধ্যমে এটা একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট, মাথায় রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের মাধ্যমেই পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই জন্য আমরা এই সরকারকে সকলে সমর্থন করে আজকে সরকারকে সহযোগিতা করছি এবং এই সরকার গঠিত হওয়ার জন্য সহযোগিতা করছি। এর বাইরে তো আর কিছু নেই। সুতরাং আমি অনুরোধ করবো যারা সরকার পরিচালনা করছে তাদেরকে প্রত্যেকটি পদক্ষেপ দেওয়ার আগে, প্রত্যেকটি কথা বলার আগে এই কথাগুলো মাথায় রাখবে, তাহলে সমস্যা হবে না। আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। সুতরাং আচার আচরণে, কথাবার্তায়, সিদ্ধান্তে, নীতিমালায় এমন কিছু করবেন না যেটা ভুলে যাবেন না আমরা সকলেই সমর্থনের সরকার এবং আমরা সমর্থন করে যাব একটি আরেকটি নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য যা যা করা সর্বক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকে। এর বাইরে কিছু করলে সেই সমর্থন বেশি দিন থাকার কথা না। তবে আমি অনুরোধ করবো আপনাদের কথাবার্তায় আচরণে এর বাইরে কিছু যাতে পরিলক্ষিত না হয়, কারণ দেশটাকে আমরা ঐক্যবদ্ধভাবে গঠিত করতে চাই। বাংলাদেশ যে গর্তের মধ্যে পড়েছে, এখান থেকে যদি বের হতে হয় একটা জাতীয় ঐক্য আমাদেরকে গঠিত হবে। জাতীয় ঐক্য বলতে কি বোঝায়? বাংলাদেশের সব কিছুতে জাতীয় ঐক্য হবে না, আর প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন, ভাবনা, চিন্তা আছে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু কিছু বিষয়ে তো জাতীয় ঐক্য হতে পারে, গণতন্ত্রের বিষয়ে, নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে, আমাদের এই দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, দুই পক্ষ বিষয়ে আরো কিছু, এগুলো তো কোনো দ্বিমত না। সুতরাং এই বিষয়গুলো আমরা ধরে নিয়ে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে এই গর্ত থেকে যদি উঠে আসতে হয়, আমরা যত তাড়াতাড়ি সম্ভব যে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর, সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো। কারণ অনির্বাচিত সরকার দেশ পরিচালনা যত বেশি দিন করবে তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে, তত বেশি জনগণের ইচ্ছার প্রতিফলন হওয়ার যে রাষ্ট্র পরিচালনা সেটা অনুপস্থিত থাকবে। এবং আজকে গত 20 বছরে বাংলাদেশের মানুষ তার যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে সেখান থেকে দূরে থাকবে। এবং যখন ভোটাধিকার ছাড়া কোনো দেশ পরিচালনার দায়িত্ব কেউ নেন, সেখানে কিন্তু জবাবদিহিতার অভাব থাকবে, দায়বদ্ধতার অভাব থাকবে। এই বিষয়গুলো বিবেচনায় আনতে হবে। এটা কোনো দলের স্বার্থে না, এটা কোনো গোষ্ঠীর স্বার্থে না, এটা আমাদের দেশের স্বার্থে। গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে নির্বাচন ব্যতীত। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, এটা হচ্ছে ক্যারিয়ার। এটাকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র আসবে না, কোনো অধিকারও আসবে না, কোনো জবাবদিহিতা আসবে না, কোনো দায়বদ্ধতা আসবে না। সবাইকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিদের কাছে আমরা কৃতজ্ঞতা, যারা আমাদেরকে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। সভাপতির অনুমতি ক্রমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ বিভিন্ন ইউনিটকে, ধন্যবাদ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইনস্টিটিউট থেকে যারা এসেছেন তাদের পর থেকে।